এখানে গুণীজন বলা হয়েছে, আমি নিজের দিকে তাকিয়ে কিন্তু গুণ কোথাও আমি খুঁজে পাই না। কারণ গুণই গুণ সৃষ্টি করে, আর গুণ যদি সৃষ্টি না হয় তাহলে সে গুণীজন কী করে হয়। আমার প্রায় সাংবাদিকতার বয়স হলো 55-56 বছর। আমি পিছন দিকে তাকালে আমি আমাকেই খুঁজে পাই না। অনেক লেখা লিখেছে, হয়তো বলা হবে যে সমাজের দেশের উপকার করেছে, কিন্তু লেখাগুলোর কি অস্তিত্ব আছে? সব শেষ, মানে কোথায় ডুবে গেছে, বিস্মৃতির অতলে হারিয়ে গেছে, কোনো লেখা নাই। আমার মনে হয় যে 95% লেখাই সংরক্ষিত নাই, হারিয়ে গেছে। এটা তো কোনো উপকার করবে না মানুষের। তো আসলে আমরা সাংবাদিকরা গুণ সৃষ্টি করি না, আমরা যারা গুণ সৃষ্টি করে তাদেরকে আমরা তুলে ধরি, এটাই আমাদের কাজ। তো এখানে সাংবাদিকতার ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে অনেক হলুদ সাংবাদিকতার কথা বলা হয়েছে, অসত্য ভাষণের কথা বলা হয়েছে। আসলে এটা ফ্যাক্ট, এবং এটা আমাদের ব্যর্থতা। এই যে গুণীজন বলা হলো, আমরা যদি গুণ সৃষ্টি করতে পারতাম তাহলে সংবাদ তৈরি করতে পারিনি কেন? আমাদের সংবাদপত্র জগতের অবস্থা কেন? আসলে আমাদের সাংবাদিকতা কিন্তু সাংবাদিকদের হাতে নাই, এটা আমরা বুঝতে ভুল করি। আমাদের সাংবাদিকতা যারা সাংবাদিকদের পালন করে তাদের হাতে চলে গেছে। সাংবাদিকদের হাতে সাংবাদিকতা নাই। একসময় সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল মানব সেবার জন্য, মানব সেবার মিশন নিয়ে, কিন্তু সেখানে সংবাদপত্র নাই। সংবাদপত্রের টাকা ঢুকে গেছে, সংবাদপত্র এখন কালো টাকার মালিকদের হাতে। সংবাদপত্র এখন ব্যবসায়, সংবাদপত্র মিশন নয়। আমাদের দুর্গতির কারণ আমাদের সাংবাদিকদের পথভ্রষ্টতা যদি থাকে, তার কারণ এটাই যে সংবাদপত্র এখন ব্যবসায়, এখানে প্রফিট গণা হয়, এখানে কোন সংবাদপত্র কতটুকু লাভ করে তা দেখা হয়, কোন পত্রিকার সার্কুলেশন বেশি সেই অনুসারে বিজ্ঞাপন বন্টন হয়। কিন্তু কোন সাংবাদিকতা দেশপ্রেমিক, কোন সাংবাদিকতা দেশের ভালো করলো, মানুষের ভালো করলো, এটা দেখা হয় না। দেখা হয় সংবাদপত্রের সার্কুলেশন। এটা আগে ছিল না, এটা আগে ছিল না। কালো টাকা সংবাদপত্রে ঢুকতে পারেনি আগে। মৌলানা আকরাম খান 1936 সালে যখন ঠিক হলো উনি পত্রিকা উনি তো সাপ্তাহিক পত্রিকা অনেক আগে থেকে চালান, মাসিক পত্রিকা অনেক আগে থেকে চালান, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে যখন প্রয়োজন হলো দৈনিক পত্রিকা অপরিহার্য, তখন তাকে দায়িত্ব দেওয়া হলো যে সংবাদপত্র বের করার জন্য। তো প্রথমেই সমস্যা দেখা দিল প্রেস নিয়ে, যে প্রেসের দাম তো অনেক, এই প্রেস না কিনলে তো সংবাদপত্র ছাপা হবে না। কাগজ নাই, কিছু কেনা গেল, লেখক পাওয়া গেল, কিন্তু ছাপা হবে কোথায়? এটাই বড় সমস্যা। তখন কিছু মারোয়াড়ি ব্যবসায় তারা আসলো, এসে বললো, মৌলানা আপনার কত টাকা দরকার, একটা প্রেস কিনতে কত টাকা দরকার, আমরা টাকার ব্যবস্থা করে দেব। তখন মৌলানা বললেন যে দেখেন, আমার পত্রিকার নাম দিয়েছেন আজাদ, তো পত্রিকা আজাদ বের হওয়ার আগে সে পরাধীন হতে চায় না, আমি তাকে পরাধীন করব না। উনি নিজের বাড়ি বন্ধক দিয়ে কলকাতায় এক ব্যবসায়ীর কাছে বা নিজের বাড়ি বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে প্রেস কিনেছিলেন। এই জন্যে আজাদ থাকতে পেরেছে। আমাদের দুঃখজনক হলো আমাদের দেশে এই 80-র দশকের মাঝামাঝি সময় থেকে
সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে। আর শিল্প হলে কি হয়? শিল্প হলে শিল্পের মূল জিনিস হলো পুঁজি এবং প্রফিট। পুঁজি বিনিয়োগ হবে যদি প্রফিটের সম্ভাবনা থাকে, আর যদি পুঁজি না থাকে, যদি প্রফিট না হয়, পুঁজি আসবে না। এখন তাহলে সংবাদপত্রকে কী করতে হবে? কোন কাজ করলে আমার সার্কুলেশন বাড়বে, কোন কাজ করলে আমার প্রফিটের পরিমাণ বাড়বে, আমি সেই কাজ করব। তো দেশ তো সেখানে আসবে কি করে? সেটা দেশ বিক্রি করা, এদের বেশি প্রফিট হলে দেশ বিক্রি তারা করতে পারে, এবং এটাই হচ্ছে। আমাদের দেশের সাংবাদিকতার সামনের ভবিষ্যৎ আমি ভালো দেখি না। কারণ যে এই প্রবণতাটা বাড়ছে, দেশ বিক্রি করার, মানুষকে বিক্রি করার, দেশের স্বার্থকে বিক্রি করার প্রবণতা আরো ধীরে ধীরে আরো বাড়ছে। এখানে মানে 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 এপিডেমিকটা, বিশেষ করে খারাপ মানে কুঅভ্যাসটা, দুর্নীতিটা উপর থেকে আসে, নিচ থেকে উঠে না, উপর থেকে নামে। সেখানে যদি উপরে যারা আছেন তারা যদি দুর্নীতিবাজ হন, তাহলে দুর্নীতি নিচে থেকে দূর করা যাবে না, দুর্নীতি উপর থেকে দূর করতে হবে। যদি উপর থেকে দূর না হয়, দুর্নীতি নিচে নামবে, সমস্তটাকে গ্রাস করবে। তাই হচ্ছে। আমরা একবার একটা নিউজ করলাম, পার্বত্য চট্টগ্রামের সীমান্তের কয়েকশো বর্গ মাইল এলাকা একটা চুক্তি মারফতে ভারতকে দেওয়া হয়েছে। ভারত পেয়ে গেছে, দেওয়া হয়েছে বলাটা অসুবিধাজনক, দিয়ে ভারত পেয়ে গেছে। তো আমরা নিউজটা করলাম, করার দিনে বিকেলবেলা সমন আসলো যে খুব বড় জায়গা থেকে যে সেখানে যেতে হবে, গাড়ি পাঠাচ্ছে, সেখানে যেতে হবে। গেলাম, তার বললো যে এই নিউজটা তো রাষ্ট্রদ্রোহিতা, এই নিউজটা তো সিক্রেট, অফিসার সিক্রেট আউট করা, এটা তো বড় পানিশেবল অপরাধ, আপনার পত্রিকা অপরাধ করেছে। এখন সে সাংবাদিকের নাম আমরা চাই, যার দ্বারা সংবাদ এইটা হলো। আমি বললাম যে এটা তো সাংবাদিক করেনি, সম্পাদক করেছে, কারণ যা হয়েছে সেটা আমার নির্দেশে হয়েছে, আমি তা প্রকাশ করেছি। তার বলতে হলে আমাকে বলে। তো শেষ পর্যন্ত উনি বললেন না, যে আমরা চাই যে ওই অফিসের মানে কার কাছ থেকে এই বিষয়টা লিক আউট হলো এবং কে এই মানে তার কাছ থেকে নিউজটা নিয়ে আসলো, এটা আমরা জানতে চাই। এটা দেশদ্রোহিতা। তো আমি বললাম যে এটা দেশদ্রোহিতা হয় না, কারণ যদি চুক্তি হয়ে থাকে তাহলে সেই চুক্তিটা পার্লামেন্টে আসা দরকার, জনগণ জানা দরকার, পার্লামেন্টে পাস হওয়া উচিত, এটাই আইন। তো এটা তো তার সিক্রেট হয় না, একটা চুক্তি হয়ে গেছে, সেটা তো অফিস ইয়াতে আসবে। তো বললেন যে না, এটা মানে রাষ্ট্রের ক্ষতি করেছে, এটা অফিসিয়াল সিক্রেট, আপনাকে 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের পরে আপনাকে 3 দিনের মধ্যে আপনি এটা করেন। আমরা 2 জনের নাম চাই, যে অফিস থেকে যে এটা দিয়েছে এবং যে নিয়ে আসছে। আমি 3 দিন পরে গেলাম, বললাম যে আমি যেটা বলেছি আমার এটাই শেষ কথা। যাক, শেষ পর্যন্ত উনি বললেন যে ঠিক আছে, আপনি আপনার কথা আমি মানে নিজে কনভিন্স হয়েছি এটা, যে এটা সম্পাদকই করেছে। এখন আমরা যদি এটা উপরে বোঝাতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। যাক, তারপরে কি হয়েছে আমি জানি না, কোনো খবর আমার কাছে নাই। এইরকমভাবে একবার আমরা ফরাক্কার পানি বন্টন নিয়ে একটা নিউজ করলাম এইরকম, তো সেখানে এইরকম হলো আর কি। তাহলে আমাদের দেশের
উপরে একদম টপে আছে দুর্নীতি, টপে আছে দেশপ্রেমহীনতা, টপে আছে দেশদ্রোহিতা, ভিন্ন নামে দেশপ্রেমের নামে দেশদ্রোহিতা আছে। তো সেখান থেকে নিচে আসে সাংবাদিকদেরকে। সাংবাদিক তো ছোট একটা চাকরি করে। এখন তাদের অপরাধটা ধর্তব্য আমি মনে করি না। তাদের যে হলুদ সাংবাদিকতা করছে, তারা যে অসত্য সাংবাদিকতা করতে বাধ্য হচ্ছে, এর জন্য দায়ী যারা সাংবাদিকদেরকে খাটান এবং যারা আরও উপরে আছে তারা। তো আমি আশাবাদী যে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা এই 5 তারিখের বিপ্লব সংগঠিত করেছে, এই প্রজন্ম এর আগেও কোটা আন্দোলনে তারাও আরেকবার মাঠে নেমেছিল। তারা সেই মাঠে নামা তারা মানে এটা প্রমাণ করেছিল যে তারা আলাদা। যে প্রজন্ম আমরা যখন শাসন করছি সেই প্রজন্ম থেকে এই প্রজন্ম আলাদা, কারণ তার বাপের গাড়িও তা আটকা ছিল। আমরা খবরের কাগজে আসছে যে তার বাপের গাড়িও তারা চলতে দেয়নি, আটকে ছিল এবং বাপকেও ফিরে যেতে হয়েছে যেহেতু লাইসেন্স তার সামনে ছিল না। তো আমি আশাবাদী যে আমাদের দেশের নতুন প্রজন্ম তারা অতীতকে দেখেছে, এখন বর্তমানকে দেখছে, তারা ভবিষ্যৎ নির্মাণ করবে। এবং আলহামদুলিল্লাহ এই 5 তারিখ একটা মিরাকল, বাংলাদেশের জন্য সেই মিরাকল। এখানে সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করলো 15 বছর ধরে, কিছুই করতে পারেনি। তো পারেনি কেন? এখানেও দুর্নীতি আছে। এখানে দুর্নীতি যে যার খবর আমরা জানি না, যার খবর আমরা রাখি না। না হলে 15 বছর সময়কালে সব রাজনৈতিক দল মিলে মানে আন্দোলনের সাফল্য আনতে পারে না, এটা বাস্তব নয়। কারণ ছাত্ররা তো কোনো অস্ত্র নিয়ে মাঠে নামেনি, খালি হাতে মাঠে এসেছে। বাচ্চা ছেলেরা তারা কি করে সফল হলো? আল্লাহ তাদেরকে সফল করেছে, কারণ এদের মধ্যে দুর্নীতি ছিল না। এদের মধ্যে দুর্নীতি ছিল না, এরা কোনো কিছুর লোভ এটা করতে যায়নি, এরা দেশপ্রেমের জন্য এটা করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন প্রজন্ম যেমন জেগেছে, আমাদের সাংবাদিকরাও জাগবে ইনশাল্লাহ। সাংবাদিকরাও আমি মনে করি যে একটা বাংলাদেশের মানুষের একটা গুণ আছে। বাংলাদেশের মানুষ দুনিয়ার যেখানেই চাকরি করুক, যেখানে যে কাজ করুক, বাংলাদেশের মানুষ একটা সবাই প্রশংসা করে যে বাংলাদেশের মানুষের মেধা অত্যন্ত তীক্ষ্ণ এবং তারা ডিউটিফুল। অবশ্য বাংলাদেশে আমরা যে চিত্র দেখি সেটা আলাদা হওয়ার কারণ হলো যে তারা তো উপরের লোককে ফলো করে, প্রেসিডেন্টকে ফলো করে, প্রধানমন্ত্রীকে ফলো করে, মন্ত্রীদেরকে ফলো করে, এবং এই কারণে তারা গাড়ি চালানোর ড্রাইভারের কথা বলেন আর অন্যান্য চাকরিজীবীর কথা, সব জায়গায় আমরা দুর্নীতি দেখি, দুরবস্থা দেখি। তার কারণ এটারও এই দুর্নীতির দুরবস্থা উপরে সেখান থেকে আসে। আর যখন এরা বিদেশে যায় তখন তাদের মধ্যে সততাটা জেগে ওঠে এই জন্য যে তারা দেখে যে উপরের মানুষগুলো সব ভালো। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে মাননীয় বিশ্ববিদ্যালয়কে আবার আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাদেরকে সম্বোধিত করেননি, তারা সম্বোধিত করেছেন বাংলাদেশের সাংবাদিকতা। তাদের এই সম্বর্ধনা যে উদ্যোগ, এটা কাজে লাগুক এবং এটা বাংলাদেশের সৎ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে আরও মসৃণ, আরও সুন্দর করুন। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।